কল্পনা করুন একটা মুহূর্ত, রাত গভীর, আকাশ ভরা তারা, আর একজন মানুষ খালি চোখে আকাশের দিকে তাকিয়ে আছেন। তিনি কোনো দূরবীন ব্যবহার করছেন না, তার হাতে কোনো কম্পিউটার নেই, তবুও তিনি আকাশকে বোঝার চেষ্টা করছেন। কারণ জ্ঞানের ইতিহাস কোনো একদিনে শুরু হয়নি, কোনো এক বিজ্ঞানীর নাম দিয়ে শুরু হয়নি, তার পেছনে ছিল হাজার হাজার বছরের পর্যবেক্ষণ, অভিজ্ঞতার অনুসন্ধানও। কিন্তু প্রশ্নটা হলো, তার আগে কে ছিল? কে প্রথম সংখ্যা নিয়ে ভাবতে শুরু করেছিল? কে প্রথম মানবদেহের গঠন বুঝতে চেয়েছিল? আজকের এই যাত্রায় আমরা সেই প্রথম অধ্যায়ের দিকে ফিরে তাকাবো এবং দেখব ইতিহাসের পাতায় কিভাবে একটি সভ্যতার অবদান সময়ের সাথে সাথে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গিয়েছিল। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ একই ধরনের প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছিল। মেসোপটেমিয়াম, ব্যাবিলনের জ্যোতির্বিদরা আকাশের দিকে তাকিয়ে গ্রহ নক্ষত্রের গতিবিধ লিপিবদ্ধ করছিলেন। মাটির ট্যাবলেটে তারা সংখ্যা লিখে রাখতেন, যা পরবর্তীতে জ্যোতির্বিদ্যার ভিত্তি তৈরি করে। মিশরে নীল নদের বার্ষিক বন্যার সময় নির্ধারণের জন্য মানুষ তৈরি করেছিল একটি ক্যালেন্ডার ব্যবস্থা, যা আজও আমাদের বছর গণনার পদ্ধতির সাথে সম্পর্কিত। গ্রিসে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর দিকে থেলিস এবং পিথাগোরাসের মতো চিন্তাবিদরা জ্যামিতি এবং সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছিলেন। আর ঠিক এই সময়ে ভারতীয় উপমহাদেশে একটি ভিন্ন ধরনের জ্ঞান সাধনা ইতিমধ্যেই চলছিল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা পণ্ডিতরা কাজ করছিলেন, লিখেছিলেন এবং তাদের জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করছিল। চলুন প্রথমে কথা বলি সংখ্যা নিয়ে। আজ আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, মানে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, আর স্থানীয় মূল্যের মানে প্লেস ভ্যালুর ধারণা, এটি ভারতীয় উপমহাদেশে বিকশিত হয়েছিল। গবেষকরা মনে করেন শূন্যের ধারণা এবং দশমিক স্থানীয় মূল্য পদ্ধতির বিকাশ ভারতে ঘটেছিল প্রথম সহস্রাব্দের প্রথমার্ধে, এবং এটি গুপ্ত যুগের গণিতিক রচনাগুলোতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এখানে একটা কথা স্পষ্ট করে বলা জরুরি, এই সংখ্যা পদ্ধতি প্রথম জন্ম নিয়েছিল ভারতে। 1000 বছরেরও বেশি সময় ধরে এটি এখানেই ব্যবহৃত হচ্ছিল। গণিতের পাঠ্যগ্রন্থের নিয়মে লেখা হচ্ছিল, শিক্ষার্থীরা এই পদ্ধতিতে হিসাব করতে শিখেছিল। তারপর শতাব্দীর পর শতাব্দী পরে এই পদ্ধতি আরও বিশ্বে পৌঁছায়। আরও খোলাসা করে বললে 1000 বছর নয়, বেদে হাজার হাজার বছর আগেই শূন্যের ধারণা ছিল, কিন্তু আজকের আধুনিক সমাজ বেদকে সেই কৃতিত্ব দিতে চায় না। সেই কারণেই ধরা হয় যে 1000 বছর আগে। কিন্তু ভালো করে যদি আপনি বেদ অধ্যয়ন করবেন না, কারণ পৃথিবীর সবথেকে পুরনো ধর্মগ্রন্থ তো হচ্ছে বেদ, সেখানে 0 বা 1-এর ধারণা হাজার হাজার বছর আগেই দেওয়া ছিল। যাই হোক, পরে শুনুন। 9ম শতাব্দীতে বাগদাদে গণিতবিদ আল খোয়ারিজম ভারতীয় সংখ্যা পদ্ধতি নিয়ে একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থের লাতিন অনুবাদের মাধ্যমে এই সংখ্যা পদ্ধতি আরও কয়েক শতাব্দী পরে ইউরোপে প্রবেশ করে, এবং আজ আমরা যাকে অ্যারাবিক নিউমেরালস বলি, তার মূল উৎস আসলে ভারতীয়। যেদিন ইউরোপ প্রথম শূন্য আর স্থানীয় মূল্যের ধারণা শিখল, ভারত তখন এই পদ্ধতি নিয়ে কাজ করছে 1000 বছরেরও বেশি সময় ধরে। এটা শুধু একটা কৌতূহলোদ্দীপক তথ্য নয়, এই পদ্ধতি ছাড়া আধুনিক গণিত, বিজ্ঞান, কম্পিউটিং কোনোটাই আজকের রূপে থাকতো না। যে কম্পিউটার বা ফোনে আপনি এই ভিডিওটা দেখছেন, তার ভেতরেও প্রতিটা হিসাব এই সংখ্যা পদ্ধতির উপর নির্ভরশীল। এখন একটা কথা না বললেই নয়, অনেক মূর্খরা আমার কিছু ভিডিওর কমেন্টে বলছিল আমি যে মাইক মানে এটার কথা বলছি এটাও বিজ্ঞানের মানে ইউরোপিয়ানদের। তো সেই সমস্ত মূর্খদের এটাই বলার ছিল, আমরাই সেই জাতি যারা সারা পৃথিবীকে বিজ্ঞানের সূত্র দিয়েছি। এবার আসি আকাশের দিকে। 5ম শতাব্দীতে ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট তার গ্রন্থ আর্যভট্টীয়তে এমন কিছু ধারণা উপস্থাপনা করেছিলেন যা তার সময়ের জন্য অত্যন্ত অগ্রসর ছিল। আর্যভট্ট লিখেছিলেন, পৃথিবী তার নিজের অক্ষের উপরে ঘোরে এবং এই আবর্তনের কারণেই আকাশের তারা ও গ্রহগুলো পূর্ব থেকে পশ্চিমে চলমান বলে মনে হয়। এই সময় বিশ্বের অধিকাংশ জ্যোতির্বিদ্যা মডেল পৃথিবীকে স্থির এবং মহাবিশ্বের কেন্দ্র হিসেবে ধরা হতো। এছাড়াও আর্যভট্ট চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের প্রকৃত কারণ ব্যাখ্যা করেছিলেন। এগুলো কোনো অতি প্রাকৃত ঘটনা নয়, বরং পৃথিবী চন্দ্র এবং সূর্যের আপেক্ষিক অবস্থার কারণে ঘটে। সেই সময় অনেক সংস্কৃতিতেই গ্রহণকে অপশক্তির প্রভাব বলে মনে করা হতো। আর্যভট্ট পাইয়ের মানও একটি উল্লেখযোগ্য নির্ভুলতার সাথে গণনা করেছিলেন, যা সেই যুগের জন্য একটি অসাধারণ গাণিতিক কৃতিত্ব। এই গণনা পরবর্তী আরব ও পার্সিয়ান জ্যোতির্বিদদের কাছে পৌঁছায় এবং তাদের রচনার মাধ্যমে এই ধারণাগুলো মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদ্যার অংশ হয়ে ওঠে। ইউরোপে তখন মানুষ সভ্যতাকে চিনতই না, রিসার্চ তো দূরের কথা। এবার চলুন চিকিৎসা বিজ্ঞানের দিকে।
প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র সুশ্রুত সংহিতা নামে একটি গ্রন্থের কথা পাওয়া যায়, যা অস্ত্রোপচার সংক্রান্ত একটি বিস্তারিত গ্রন্থ। এই গ্রন্থে শত শত ধরনের সার্জিক্যাল পদ্ধতি, যন্ত্রপাতি এবং কৌশলের বর্ণনা রয়েছে। সম্ভবত এই গ্রন্থের সবচেয়ে আলোচিত অংশ হল প্লাস্টিক সার্জারি সংক্রান্ত বর্ণনা, বিশেষ করে নাকের পুনর্গঠন, রাইনোপ্লাস্টি সম্পর্কিত কৌশল, ক্যাটারাক্ট সার্জারি। এখানে সময়ের ব্যবধানটা একটু ভাবার মতো। সুশ্রুতের লেখা থেকে এই কৌশল ইউরোপে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় ১৫০০ বছর। আমি আবারও বলছি, সুশ্রুত এই বই লেখার পরে এই জ্ঞান পৌঁছাতে ইউরোপের কাছে সময় লেগেছিল ১৫০০ বছর। অষ্টাদশ শতাব্দীতে গিয়ে ব্রিটিশ সার্জনরা ভারতে এই কৌশল প্রত্যক্ষ করেন এবং তা ইউরোপে নিয়ে যান। নাপিতদের কাছ থেকে শিখে ব্রিটিশ মেডিকেল জার্নালেও ঐতিহাসিকভাবে এই সংযোগ নিয়ে আলোচনা হয়েছে। মানে নাপিতদের কাছ থেকে শিখেছিল তারা সার্জিক্যাল বিষয়, এবং এখান থেকে এই আধুনিক প্লাস্টিক সার্জারির বিকাশ শুরু হয়। যদি কখনো জাপান যাওয়া হয় আপনাদের, দেখতে পারবেন মহর্ষি সুশ্রুতের মহিমা। সেখানে বড় বড় যে মেডিকেল ইনস্টিটিউট আছে, সব জায়গায় না, কিছু কিছু মেডিকেল ইনস্টিটিউটের সম্মুখে মহর্ষি সুশ্রুতের সিলিকনের স্ট্যাচু বানিয়ে তার নিচে তার বায়োগ্রাফি দেওয়া হয়। এবং জাপানি মানুষ এটাকেই মানে সারা বিশ্বের প্রথম সার্জিক্যাল বা রাইনোপ্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারির জনক হচ্ছে মহর্ষি সুশ্রুত, যিনি ২৮০০ বছর আগে সুশ্রুত সংহিতা রচনা করেছিলেন। অর্থাৎ যে কৌশল আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কৃতিত্ব বলে পরিচিত, তার মূল উৎস ছিল হাজার হাজার বছরের পুরনো একটি ভারতীয় গ্রন্থ। একটু খোলাসা করে দিই, না হলে আবার উল্টো বুঝবে যে আমি এটাই বোঝাতে চাইছি যে ওই পদ্ধতিকে ব্যবহার করে এখনও চিকিৎসা চলছে। সূত্র ছিল সেটা, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু মডার্ন সায়েন্স এখন আরও ইমপ্রুভ হয়েছে, কিন্তু এটা দেনায় করার কিছু নয়। এই যে আজকের টিস্যু পুনর্গঠনের কৌশল, তার শিখর খুঁজলেও আপনারা সুশ্রুত সংহিতা এই প্রাচীন গ্রন্থের কাছেই পৌঁছাতে হবে। আর সত্য কথা বলতে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যারা জ্ঞানী আছে তারা মানে এটা যে সুশ্রুত সংহিতা বা মহর্ষি সুশ্রুত আধুনিক প্লাস্টিক সার্জারির একজন সফল ব্যক্তিত্ব ছিলেন। এবার খুব ট্রেন্ডিং বিষয়ে একটা আলোচনা করা যাক, কেরালার গোপন গণিত নিয়ে কথা বলি, যেখানে নিউটনকে নিয়ে যারা আমরা খুব গর্ববোধ করি, প্রাউড ফিল করি, তার সম্পর্কে জানতে পারবেন। আমরা সবাই স্কুলে পড়েছি ক্যালকুলাস আবিষ্কার করেছিল আইজ্যাক নিউটন, সত্য তো এটা, তাই না? এবং গটফ্রিড লাইবনিজ। সপ্তদশ শতাব্দীতে এটি গাণিতিক ইতিহাসের একটি সুপরিচিত অধ্যায়। কিন্তু গবেষকরা, বিশেষ করে গণিতের ইতিহাস নিয়ে কাজ করা পণ্ডিতদের দেখিয়েছেন যে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে দক্ষিণ ভারতের কেরালা অঞ্চলে একটি গাণিতিক ধারা গড়ে উঠেছিল, যা পরিচিত কেরালা স্কুল অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথমেটিক্স নামে। এই ধারার একজন গুরুত্বপূর্ণ পণ্ডিত ছিলেন মাধবাচার্য। তার কাছে এবং তার শিষ্যদের রচনায় অসীম ধারা মানে ইনফিনিটি সিরিজ ব্যবহার করে সাইন, কোসাইন এবং পাইয়ের মান গণনার পদ্ধতি পাওয়া যায়। এখানে সময়ের ব্যবধানটা আরও স্পষ্টভাবে বলা দরকার। মাধবাচার্য এবং তার শিষ্যরা যে গাণিতিক ধারণাগুলো নিয়ে কাজ করেছিলেন, ইউরোপের নিউটন ও লাইবনিজ সেই একই ধরনের ধারণায় পৌঁছাতে সময় নিয়েছিল আরও ২ থেকে ৩০০ বছর পরে। অর্থাৎ যাকে আমরা সপ্তদশ শতাব্দীর ইউরোপীয় বিপ্লবী বলি, তার মূল গাণিতিক বীজ ভারতের মাটিতে রূপিত হয়েছিল ৩০০ বছর আগেই। তাহলে এইবার যারা ভারতকে কোনোভাবেই স্বীকৃতি দিতে চায় না, ভারত একটা অজপাড়া ছিল, ভারত একটা ব্যাকডেটেড থিঙ্কারের মানুষে ভরপুর ছিল, তোমাদের যারা ব্রিটিশরা আছে না, ইউরোপিয়ান কালচারের কলোনিয়াল হিস্ট্রি যদি ভালোভাবে পড়বে না, সেখানে বারবার একই কথা বলা হয়েছে, ভারত শিক্ষার চরম শিখরে ছিল। আমি একটা বই উল্লেখ করছি, ধর্মপালের লেখা, যার নাম হচ্ছে দ্য বিউটিফুল ট্রি। এখানে সেকেন্ড চ্যাপ্টার যদি ভালোভাবে একটু রিভাইজ করতে পারবেন আপনি। ধর্মপাল নিজে কিছু বলেনি যে আমার লেখাই বলো, ধর্মপাল বলছে আমার এতদিন ব্রিটিশ পিরিয়ডে কাজ করার পর যে সমস্ত ব্রিটিশ নথি আমি কালেক্ট করতে পেরেছি, সেই নথির রেফারেন্সে তিনি এই বইটাকে লিখেছিলেন পূর্ণভাবে। যারা একটু বিজ্ঞ আছেন, বই নিয়ে রিসার্চ করেন, তারা পেয়ে যাবেন। দ্য বিউটিফুল ট্রি মানে হচ্ছে ভারত হচ্ছে শিক্ষার মূল কেন্দ্র ছিল, ব্রিটিশরা সেই শিক্ষার মূল শিখরকে উঠিয়ে দিয়ে তাদের সিস্টেমকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল এবং ভারতীয় সংস্কৃতিকে দুর্বল, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছিল। তারা যদি শাসন করতে চায়, মানে ব্রিটিশ যদি শাসন করতে চায়, তো ভারতের মাঝে ইতিমধ্যে এমন শিক্ষা আছে যে শিক্ষা ব্রিটিশদের যে কোনোভাবে উইকনেস ফিল করাবে। সেই কারণে ভারতের শিক্ষাকে সম্পূর্ণভাবে নষ্ট করে তারা তাদের শিক্ষা, তাদের সিস্টেমকে, তাদের অ্যাক্টিভকে জারি করেছে। এইখান থেকে প্রচুর পরিমাণে ভারতের প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন শুরু হয়। এবার বুঝলে তো ভারত কেন মহান। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কার্যকলাপের জন্যই ভারত বারংবার অপদস্থ হচ্ছে। আমরা নিজের গোড়াকে সম্মান করি না, মানে নিজের দেশের শিখরকে সম্মান করতে চাই না, কিন্তু তাদের সংস্কৃতিকে সম্মান করছি। কিভাবে এক্সপেক্ট করব আমরা, যেখানে আমাদের নিজের বাবা মাই সঠিকভাবে সম্মান পায় না, সেখানে দেশ সম্মান পাবে, এটা তো অনেক দূরের কথা। যাই হোক,
অনেক কিছু হয়ে গেল। এবার প্রশ্ন হতে পারে এই জ্ঞান কিভাবে ছড়িয়ে পড়লো বিশ্বের অন্য প্রান্তে। উত্তর হলো বাণিজ্য এবং যোগাযোগের প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে সিল্ক রুটের সাথে যুক্ত ছিল। ভারতীয় বন্দরগুলো নিয়ে পণ্যের পাশাপাশি জ্ঞানও যাতায়াত করত। জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত গ্রন্থ অনুবাদ হতো বিভিন্ন ভাষায়। মধ্যযুগে বাগদাদের হাউস অফ উইজডমে বিভিন্ন ভাষার গ্রন্থ অনুবাদ করা হতো, গ্রিক, পার্সিয়ান এবং সংস্কৃত। এই অনুবাদের মাধ্যমে ভারতীয় গাণিতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক ধারণাগুলো আরবি ভাষায় প্রবেশ করে এবং পরে ল্যাটিন অনুবাদের মাধ্যমে ইউরোপে পৌঁছায়। এখন মেইন জিনিস বোঝার চেষ্টা করুন, ইতিহাসের একটা বড় পরিবর্তন। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রাজনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর সাথে সাথে শুরু হয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। 1835 সালে লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকলে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলের কাউন্সিলের একটি নোট পেশ করেন, যা ম্যাকলেস মিনিট অন এডুকেশন নামে পরিচিত। এই নোটে তিনি প্রস্তাব করেন যে ভারতের শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি এবং পশ্চিমা জ্ঞান বিজ্ঞানকেই অগ্রাধিকার দেওয়া উচিত প্রথাগত ভারতীয় শিক্ষার বদলে। যদি প্রশ্ন হয় ইংরেজি কেন শেখানো দরকার ছিল, ইংরেজি ছিল সবথেকে বড় সাইকোলজিক্যাল ট্রিক্স। কারণ আপনি নিজের ভাষায় যতটুকু ইমাজিনেশন করতে পারবেন, ডিফারেন্ট ভাষায় সেটাকে রপ্ত করে ইমাজিনেশন করা ইজ সো ক্রিটিক্যাল। এপিজে আব্দুল কালামের জীবনে যদি পড়বেন না, তাকে একটা ইন্টারভিউতে বলা হয়েছিল যে আপনি এত বড় একজন ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, একজন বিজ্ঞানী আপনি, তো আপনার চর্চার মূল ভিত্তি কী ছিল? তিনি ডাইরেক্ট স্পষ্টভাবে বলেছেন যে আমি দ্বাদশ মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নিজের মাতৃভাষায় অধ্যয়ন করেছি, তামিল ভাষায়। এরপরে আমি ইংরেজিকে অপশনাল হিসাবে নিয়েছি। তো তার মূল কোড বা নীতি ছিল এটাই সমস্ত ভারতীয়দের উদ্দেশ্যে, যে প্রত্যেকটা পিতামাতার উচিত নিজের সন্তানকে বেসিক স্টাডি যেটা আছে, প্রাথমিক শিক্ষা, সেটা মাতৃভাষায় দেওয়া প্রয়োজন। ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশনের মাত্রাকে বৃদ্ধি করার জন্য। কারণ মাতৃভাষায় সে যেভাবে চিন্তা করতে পারবে, অন্য ভাষায় সেই জিনিসটাকে কখনোই চিন্তা করতে পারবে না। তার চিন্তার পরিধি বিস্তর হবে, যেটা ডিফারেন্ট ভাষায় করা কখনোই সম্ভব না। যদি আজকের সময়ে দাঁড়িয়ে আপনি 1600 কি 1700 খ্রিস্টাব্দের ওয়েবস্টার ডিকশনারি হাতে পেয়ে যান, তাহলে সেখানে দেখবেন যে এখনকার যে বাংলা অনুবাদ দেখি প্রত্যেকটা শব্দের, ইংরেজি শব্দের, সেগুলো টোটালি ডিফারেন্ট বা আলাদা, মিলছে না। তো এইরকম ভুলের উপরে নির্ভর করে তারা ইংরেজি ভাষার প্রচলন করছে, মানে ধার। ইংরেজি ভাষাটা টোটালটাই হচ্ছে, যদি ঐতিহাসিকভাবে দেখা যায়, এটাকে মানে ল্যাটিন থেকে নেওয়া হয়েছে, গ্রিক থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভাষাকে একত্রিত করে সেটাকে বানানো হয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখি যে ম্যাকলের মূল ইচ্ছাই ছিল যে মানে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়া। এই নোটে তিনি প্রাচ্যের সাহিত্য জ্ঞান ভাণ্ডারের মূল্য নিয়ে অত্যন্ত নেতিবাচক মন্তব্য করেছিলেন এবং পশ্চিমা শিক্ষা ব্যবস্থা এর তুলনায় উচ্চতর বলে দাবি করেছিলেন। এই সিদ্ধান্তের প্রভাব ছিল সুদূর প্রসারী। ধীরে ধীরে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সংস্কৃত গ্রন্থ, প্রথাগত গণিত, জ্যোতির্বিদ্যার চর্চা কমে আসে। নতুন প্রজন্ম শিখতে থাকে এমন একটি ইতিহাস যেখানে বিজ্ঞানের কেন্দ্র মূলত ইউরোপ এবং ভারতের ভূমিকা সীমিত হয়েছে। প্রাচীন দর্শন বা আধ্যাত্মিকতার মধ্যে যে সংখ্যা পদ্ধতি, যে গাণিতিক ধারা, যে সার্জিক্যাল কৌশল, আসলে সেই সমস্ত কিছু ভারত থেকে বাইরে গিয়েছিল। সেই পথটা যেন উল্টো দেখানো হলো, যেন সব জ্ঞানের উৎস ছিল ইউরোপ আর ভারত শুধু গ্রহণকারী। কেন প্রত্যেকটা ভারতীয়র এই ইতিহাস জানা জরুরি? এর উত্তর কোনো জাতীয়তাবাদী গর্বের মধ্যে নেই, বরং এর উত্তর আছে বিজ্ঞানের প্রকৃতির মধ্যে এবং ইতিহাসের সঠিক ক্রম জানার মধ্যে। বিজ্ঞান কখনো একটি জাতির সম্পত্তি নয়, এটি মানবতার সম্মিলিত প্রচেষ্টার ফল। কিন্তু যখন আমরা শুধু একটি অংশের গল্প বলি এবং কোথা থেকে কি শুরু হয়েছিল সেই ক্রমটা বাদ দিয়ে দিই, তখন আমরা শুধু ইতিহাসকে অসম্পূর্ণ করি না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভুল ধারণা দিয়ে যাই। আর যখন আমরা জানি সংখ্যা প্রথম ভারতে তৈরি হয়েছিল, তারপর আরব হয়ে ইউরোপে পৌঁছেছিল, সুস্রোতের সার্জিক্যাল কৌশল প্রথম ভারতে লেখা হয়েছিল, তারপর হাজার হাজার বছর পর ইউরোপে পৌঁছেছিল। কেরালার গণিতবিদরা যে ধারণা নিয়ে কাজ করেছিলেন, ইউরোপ সেখানে পৌঁছাতে 300 বছর সময় নিয়েছিল। তখন আমরা ইতিহাসের একটা স্পষ্ট দিক দেখতে পাই, জ্ঞান একটা দিক থেকে আরেক দিকে গিয়েছিল এবং সেই দিকটা জানা মানে ইতিহাসকে সঠিকভাবে বোঝা। যে ভারত বিশ্বগুরু হওয়ার কথা ছিল, সে ভারত আজও পিছিয়ে, কারণ আমরা নিজেরাই সম্মান করতে শিখিনি নিজের দেশকে, তো বাইরের মানুষ কিভাবে মানবে? ধন্যবাদ সকলকে এতটুকু সময় দেওয়ার জন্য। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যে জানে না তাকে সেন্ড করুন, তাকে শেয়ার করুন, তাকে জানার সুযোগ করে দিন। কমেন্টে আপনার মতবাদ জানাবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।